আসসালামু আলাইকুম। অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ সম্ভবত শেষ হতে যাচ্ছে। আগামী রবিবার মানে জাস্ট একদিন পরে আর কি, আগামীকালকেই সুইজারল্যান্ডের জেনেভায় এ সংক্রান্ত একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই চুক্তি যদি হয় তাহলে মিনিমাম প্রথম পর্যায়ে 6 মাসের জন্য যুদ্ধবিরতি হবে এবং তারপর আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে। কিছু শর্ত আছে, শর্ত নিয়ে শেষ মুহূর্তেও টানাটানি চলছে। হয়তো এটা শেষ হয়ে যাবে, কারণ এখন ট্রাম্পের জন্য এই যুদ্ধটা শেষ করা অনেকটা তার জন্য মুখ রক্ষার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মনে আছে যুদ্ধের শুরু থেকে, একদম শুরুর দিন থেকে ট্রাম্প বলতেছিল এই যুদ্ধে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা জিতে যাবে, এই আজকে জিতবে, এই কালকে জিতবে, প্রথম সপ্তাহে বলছে এই শেষ হয়ে যাবে। এক পর্যায়ে এমনও বললো যে ইরানের সভ্যতাই নাকি ধ্বংস করে দিবেন। অনেক কথাই বলেছেন এবং এ সমস্ত কথা বলা বলির মাধ্যমে ট্রাম্প তার যে চারিত্রিক বৈশিষ্ট্যের একটা প্রমাণ সারা দুনিয়ার সামনে তুলে ধরেছেন। সেই বৈশিষ্ট্যটা কিন্তু, সেই প্রমাণটা কিন্তু, সেই চিত্রটা কিন্তু যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের যে প্রেসিডেন্ট, তার যে ভাবমূর্তি থাকার কথা সে পর্যায়ে নয়, বরং সেটা ট্রাম্পের জন্য অনেকটাই অপমানজনক। উনি ক্রমাগত ভুল তথ্য দিয়েছেন, মিথ্যা তথ্য দিয়েছেন, নিজেও মিথ্যা বলেছেন, একে অন্যের উপর দোষ চাপিয়েছেন, কখনো এর উপর দোষ চাপিয়েছেন, কখনো তার উপর দোষ চাপিয়েছেন, কিন্তু কোনো কিছুই করেই উনি শেষ পর্যন্ত মুখ রক্ষা করতে পারেননি এবং নিজের ইমেজটাকে গড়ে তুলতে পারেননি। জাতীয় পর্যায়ে তার দেশে তেলের দাম বেড়ে গেছে, জনসাধারণের মধ্যে যুদ্ধবিরোধী যে অবস্থানটা, মনোভাবটা সেটা প্রকাশ্য হয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং যে রিপাবলিকান দলের উনি সদস্য, সেই রিপাবলিকান দলের মধ্যেও তার ব্যাপারে অনেক আপত্তি এবং ক্ষোভ জন্ম নিয়েছে, প্রকাশিত হয়েছে। এই সামনে নভেম্বরে তাদের একটা মধ্যবর্তী নির্বাচন আছে, সেই নির্বাচনে রিপাবলিকান দলের একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে বলে অনেকে ধারণা করছেন। কীভাবে শেষ পর্যন্ত বলা বড় কঠিন। তো এই অবস্থায় রবিবার যে যুদ্ধবিরতি হতে যাচ্ছে এবং যুদ্ধের শেষের যে একটা চুক্তি হতে যাচ্ছে, এই চুক্তিটাকে কে কীভাবে দেখছে? ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন আব্বাস আরাগাচি, এই যুদ্ধকে কেন্দ্র করে এই ভদ্রলোক কিন্তু খুবই পরিচিত মুখ হয়ে গেছেন সারা দুনিয়ার কাছে। তিনি বলেছেন এই সংঘাতের মধ্য দিয়ে তার দেশ আরও শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করছে এবং ইরানের টেলিভিশনে এই আব্বাস আরাগাচি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে শেষ পর্যন্ত ইরানেরই বিজয় হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের যারা সামরিক ব্যক্তি যারা আছেন তারা নিজেরা বলা বলি করছেন এবং বলার চেষ্টা করছেন যে এই যুদ্ধ মোটামুটি আমেরিকা যা চেয়েছিল তা অর্জন করতে পেরেছে। এখন শেষ মুহূর্তে যে আলোচনাগুলি হচ্ছে যে যুদ্ধ শেষ হলে পরে ইসরায়েলের কী অবস্থান হবে। যদ্দূর জানা গেছে ইসরায়েল কিন্তু এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ বন্ধের যে চুক্তি হতে যাচ্ছে, যেটাতে নাকি ইরানের আপনার স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এরা স্বাক্ষর করতে পারেন বলে যেটা ধারণা করা হচ্ছে, সেই চুক্তিকে ইসরায়েল কিন্তু ভালোভাবে নিচ্ছে না। তারা নিজেদেরকে অপাঙ্ক্তে মনে করছে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে ঠিকঠাক মতো বোধ হয় ব্যবহারটা করছে না। সমস্যাটা যেটা হয়েছে, আসলে ইসরায়েল ভাবতেও পারেনি যে ইরান এতদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। আপনি একটা জিনিস ভাবেন, যুদ্ধ শুরু হয়েছে সে ফেব্রুয়ারির 28 তারিখে, তারপরে পুরো মার্চ গেল, পুরো এপ্রিল গেল, পুরো মে মাস গেল, আর আজকে জুন মাসের 13 তারিখ, সম্ভবত 14 তারিখে এই স্মারকটা স্বাক্ষর হবে। তাহলে কত দিন এখানে ভাবেন, এখানে 3 মাসে 90 দিন আর এখানে হলো 15 দিন, মানে 115 দিন ধরে, যেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ধারণা করেছিল তাদের আক্রমণে 7 দিনে বেশি টিকতে পারবে না ইরান, সেখানে 115 দিনের মাথায় এসে যুক্তরাষ্ট্রকে কিন্তু আসলে এক ধরনের মাথা নিচু করেই ফিরে যেতে হলো। এবং এটা কেন হলো? এত বড় শক্তি, পরাশক্তি যুক্তরাষ্ট্র, পরাশক্তি ইসরায়েল, তারপরে তারা কেন ইরানের সঙ্গে পারল না? এটা নিয়ে বহু আলোচনা এর মধ্যে হয়েছে, আমি নিজেও করেছি।
মূল কারণটা আর কিছুই না, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারলে এরকম হয়, এবং তাদের মধ্যে যদি দেশপ্রেমটা থাকে তাহলে এরকম হয়। এবং ভৌগোলিক একটা ব্যাপারও আছে, মানে আপনার এই যে মানচিত্র যেটা, সেটা যদি আপনারা দেখেন, যে আসলে ইরানকে পৃথিবীর ইতিহাসে শুরু থেকে এ পর্যন্ত ইরানকে দীর্ঘদিন কেউ প্রধানত রাখতে পারে নাই, কেউ না, সেই প্রাচীন আমলেও পারেনি। কাজেই এই সমস্ত ব্যাপারে এটা যুক্তরাষ্ট্রে আরও আগে একটু হিসাব নিকাশ করেই এটা মানে আপনার হওয়া উচিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যে কথাটা শুরুতেই বললাম, যদি ইরান দাবি করছে তারা এই যুদ্ধে জিতেছে, যুক্তরাষ্ট্র দাবি করছে তারা এই যুদ্ধে অনেক, তারা যা চেয়েছিল তা অর্জন করতে পেরেছে, কিন্তু আসলে লাভবান কে হলো? আসলে যুদ্ধে কে জিতল? দেখুন, ইরান যে লাভবান হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। ইরান কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে তার যে একটা ক্ষমতা, তার যে একটা জোর, তার যে একটা প্রভাব, এটা কিন্তু সে এরই মধ্যে প্রমাণ করার চেষ্টা করেছে। যারা এতদিন যুক্তরাষ্ট্রের শক্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বাহরাইন, কাতার অথবা আরব আমিরাত, এমনকি সৌদি আরব, যারা নাকি এতদিন যুক্তরাষ্ট্রের জোরে বেশ প্রভাব খাটাতো, তারাও দেখেছে যে বিপদের সময় যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকে না। কাজেই এবং বিপদ যখন হয়েছে, ইরান কিন্তু সেই কৌশলটি অবলম্বন করেছে। এই দেশগুলিতে সে কিন্তু নানা রকম ড্রোন হামলা চালিয়েছে, এবং তাদেরও ইরান নিয়ে একটা ভীতি তাদের মধ্যে জন্ম নিয়েছে, এবং তারা নিজেরাও এখন ইরানের সঙ্গে নানাভাবে সমঝোতা করার জন্য, মৈত্রী স্থাপন করার জন্য, বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই, তারা ইরানের সঙ্গে এই মর্মে একটা চুক্তির মতো করেছে যে তারা আর যাতে নাকি ইরান তাদের যে এই মানে আরব আমিরাতে আর যেন হামলা না করে, এবং এই শর্তে তারা কয়েক হাজার কোটি ডলার তারা ইরানকে দিচ্ছে। অনেকে বলছে এটা আরব আমিরাত নিজের থেকে দিচ্ছে, আবার কেউ কেউ বলছে যে না, এই যুদ্ধের সময় ইরানের তেল বিক্রি যে টাকা আরব আমিরাতের বিভিন্ন ব্যাংকে আটকা পড়েছিল, সেই টাকাগুলি তারা দিচ্ছে। এখন নিজের থেকেই দেখ আর ইরানের টাকাই দেখ, টাকা দেওয়ার মাধ্যমে কিন্তু আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা মৈত্রীর সম্পর্ক করার জন্য হাত বাড়ানো। এবং এরই মধ্যে এটাও শোনা গিয়েছে যে যুক্তরাষ্ট্রের কাছেও কিন্তু নাকি ইরানের মানে কয়েক বিলিয়ন, প্রায় 20-22 বিলিয়ন ডলারের মতো আটকা আছে, সেগুলোও নাকি যুক্তরাষ্ট্র ইরানকে ফেরত দিয়ে দিবে। তার মানে ওইভাবে ধরতে গেলে যুদ্ধে কিন্তু ইরানেরই লাভ হলো এবং যুক্তরাষ্ট্রের পরাজয় হলো। আমরা যদি আরও মানে একটু ব্যাপকভাবে জিনিসটা নিয়ে আলোচনা করি, তাহলে আসলে এই যুদ্ধে লাভবান কে হলো সেভাবে যদি আপনি ধরেন, তাহলে দেখবেন এই যুদ্ধে আসলে বিজয়ী হয়েছে রাশিয়া এবং চীন। যুদ্ধ করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান, কিন্তু একটি গুলিও খরচ না করে, একটি সৈন্যকেও মোবিলাইজ না করে এই যুদ্ধে আসলে বিজয়ী হয়েছে রাশিয়া এবং চীন। কিভাবে দেখেন, কতগুলি কথা বলি আপনাকে। সারা বিশ্বে তেলের দাম বেড়ে গেছে এই সময়ে, তাহলে সেখানে রপ্তানি এই সময় কিন্তু একচেটিয়া তেল বিক্রি করেছে রাশিয়া, তারা রপ্তানিকারক দেশ হিসাবে, বিকল্প উৎস হিসাবে। মধ্যপ্রাচ্যের তেল কিন্তু অনেকে কিনতে পারেনি এই হরমুজ প্রণালীর কারণে, কাজে একচেটিয়া তেল বিক্রি করছে রাশিয়া। কেবল তাই নয়, রাশিয়া এই সময়ে এই যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সমরাস্ত্র যেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের বাহাদুরি শেষ ছিল না, যে খুব ভালো অস্ত্র, এই অস্ত্রকে কেউ হারাতে পারবে না, এই ড্রোনকে কেউ ধরতে পারবে না, যে বড় বড় কথা ছিল যুক্তরাষ্ট্রের, সেই অস্ত্রগুলো আসলে যে তেমন কোনো কাজের নয়, এটা কিন্তু এই যুদ্ধে প্রমাণিত হয়েছে। তার চেয়ে ইরান যে অস্ত্রগুলি ব্যবহার করেছে ওগুলোর চেয়ে বেটার হিসেবে কিন্তু প্রমাণিত হয়েছে। হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের বাজার, সেটা কিন্তু সারা দুনিয়ার কাছে, যারা নাকি অস্ত্র কিনতো আগে, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের অস্ত্রের উপর এখন আর নির্ভর করতে হয়তো বা চাইবে না। এর বিকল্প হিসেবে চীনের অস্ত্র, রাশিয়ার অস্ত্র, এগুলো কিন্তু বাজার বাড়বে না। অস্ত্রের বাজারে যুক্তরাষ্ট্রের এক ধরনের পরাজয় হয়েছে। আবার আরেকটা জিনিস হয়েছে কি, যে গোয়েন্দা তথ্য এবং আকাশ প্রতিরক্ষা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু রাশিয়ার যে সমরাস্ত্র যেগুলো আছে, সেগুলো দিয়ে তারা কিন্তু ইরানকে হেল্প করেছিল, এবং সেগুলোর সাফল্যই কিন্তু আলটিমেটলি এসেছে। এবং বিভিন্ন দেশ এখন তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের পরিবর্তে তারা কিন্তু রাশিয়ার দিকে ঝুঁকছে। এর আগেও আপনারা দেখেছেন
যে চীনেরও কিছু অস্ত্র কিন্তু পাকিস্তান ব্যবহার করে তারা সাফল্য পেয়েছিল, সেই চীনের অস্ত্রের প্রতিও কিন্তু মানুষের এখন একটা আকর্ষণ বাড়ছে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে হাতে আপনার যত অর্থই থাকুক না কেন, যত অস্ত্রই থাকুক না কেন, যদি আপনার লিডার যদি দূরদৃষ্টি সম্পন্ন না হয়, তাহলে আসলে আপনার পরাজয় ছাড়া আর কিছু নাই। সারা দুনিয়াতে যুক্তরাষ্ট্র যেরকম নিজেদেরকে বিশ্ব মোড়ল হিসাবে বলার চেষ্টা করত, সেটা সম্ভবত এখন আর তাদের পক্ষে সেভাবে বলা সহজ হবে না। প্রিয় দর্শক, আমাদের দিক থেকে স্বস্তির ব্যাপারে একটাই, যে যুদ্ধটা শেষ পর্যন্ত থামল। হয়তো থামবে, বলা যায় না, কারণ ট্রাম্পের মাথার কোনো ঠিক নাই, আবার কখন কি করে বসে। তারপরেও যতটুকু বুঝতে পারি, আমার মনে হয় যুদ্ধের একটা সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমরা সবাই যুদ্ধ আসলে চাই না, যুদ্ধ কাউকে কখনো শান্তি দেয় না, স্থায়ী শান্তি তো দেয়ই না। আমরা আসলে শান্তি চাই, সারা দুনিয়ার শান্তি চাই আমরা। দেখা যাক সামনের দিনগুলিতে কী হয়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।